আমাদের মিডল ক্লাসদের স্যালারি অনেকটা পূর্ণিমার চাঁদের মতো, মাসে কেবল একবার আসে, ধীরে ধীরে করে ছোট হতে হতে মাত্র 15 দিনে গায়েব হয়ে যায়। এখন চাঁদ তো আবার ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু আমাদের টাকা একবার শেষ হয়ে গেলে পরের 15 দিনের জন্য ঋণ কর্জ আর ধার বাকিতে কাটাতে হয়। কিন্তু এমন কি কোনো উপায় আছে যার সাহায্যে এই টাকা কমে যাওয়ার পরিবর্তে ধীরে ধীরে বাড়তে শুরু করে, আর বাড়তে বাড়তে এতটাই বেড়ে যাবে যে আমাদের আর্লি রিটায়ারমেন্ট এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দেবে? অফিস থেকে এসে পার্কে বসে নিজের মনে এই কথাগুলো ভাবছিল রাব্বি। তার বয়স এখন 24 বছর। বিগত কিছুদিন ধরে সে বেসরকারি একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে মোটামুটি ভালো বেতনেই চাকরি করছে। ছোট থেকে সে খুব ভালো স্টুডেন্ট ছিল, স্কুল কলেজের টপার ছিল। লেখাপড়া শেষে যখন সে চাকরিতে প্রবেশ করে তখন প্রথম কিছু মাস তো ভালোই চলছিল, কিন্তু এরপর যখনই সে তার লাইফস্টাইলকে একটু উন্নত করার চিন্তা করে বিপত্তি তখনই ঘটে। চাকরি থেকে পাওয়া 40,000 টাকা দিয়ে সে তার চিকিৎসার খরচ, এডুকেশন খরচ, খাবারের খরচ, পোশাকের খরচ, নতুন নতুন ডিমান্ড সবকিছু মেটাতে একদম হিমশিম খেয়ে ওঠে, আর বাকিদের মতোই র্যাট রেসে ফেসে যায়। এখন তার স্যালারির টাকা হাতে আসার 10-15 দিনের মাঝেই শেষ হয়ে যায়, তাই প্রয়োজন মেটাতে সে এখন লোন নিতে শুরু করেছে। তার মাথায় এখন ঘুরছে পরের মাসের স্যালারি পাওয়ার সাথে সাথেই 10,000 টাকা বন্ধু রাকিবকে দিয়ে ঋণটি পরিশোধ করতে হবে, 10,000 টাকা ব্যাংকে ইএমআই দিতে হবে, আর বাকি 20,000 টাকায় মায়ের চিকিৎসা, ছোট বোনের স্কুলের ফিস সহ আনুষঙ্গিক সব খরচ কিভাবে সে বহন করবে? এদিকে সে যে চাকরিটা করছে সেটারও গ্যারান্টি নেই। কোম্পানি হরহামেশাই লোকেদের ছাঁটাই করছে, কখন যে তার নাম চলে আসবে কে জানে। এসব ভেবে তার শরীরে যেন শিহরণ খেলে গেল। এমন সময় সেখানে সাব্বির আসে। সে রাকিবকে দেখে বলে, কি ব্যাপার ছোট, এত চিন্তিত দেখাচ্ছে কেন? রাব্বি বলে, ভাই তুমিও তো আমার মতোই চাকরি করো, তবে এত দ্রুত জীবনে উন্নতি করছো কিভাবে? বাড়ি গাড়ি করে ফেলেছ, তোমার কোনো লোন বা ইএমআই এর ঝামেলাও নেই, আর চাকরিটাও এমন চাপমুক্ত হয়ে করছো যেন কাল যদি সেটা চলেও যায় তবুও তোমার কোনো ভয় নেই। এদিকে আমি দিনকে দিন যেন চোরাবালিতে ডুবেই যাচ্ছি। বলো না ভাই, এমন কি কোনো উপায় আছে যা আমার স্যালারির টাকাকে কমানোর পরিবর্তে ধীরে ধীরে বাড়াতে সাহায্য করবে আর আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে, যেন বাকি জীবন তোমার মতো আমার আর টাকা নিয়ে কোনো চিন্তা করতে না হয়? সাব্বির সামান্য হেসে বলে, দেখ ভাই, আমারও আগে তোর মতোই অবস্থা ছিল। আমি শুরুর কিছু মাসেই বুঝে গিয়েছিলাম এই চাকরির টাকায় ডাল ভাত জোটানো ছাড়া আর জীবনে কিছুই করা সম্ভব নয়। এর জন্যই আমি জবের সাথে সবসময় এমন কিছু অ্যাসেট বিল্ড করতে চেষ্টা করেছি যেখান থেকে আমি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো। শুনে রাব্বি বলে, অ্যাসেট তো আমার কাছেও রয়েছে, আমিও গাড়ি কিনেছি, আইফোন কিনেছি, আর সময় সুযোগ বুঝে ব্যাংকেও টাকা জমাচ্ছি। এটা শুনে সাব্বির বলে, তোর কাছে যেসব জিনিস আছে সেগুলো অ্যাসেট নয় বরং লাইবিলিটিস, কারণ এইসব জিনিস কখনোই তোকে টাকা ইনকাম করে দেবে না। আর ব্যাংকের কথা বলছিস, এই রিপোর্টটা দেখ, 2024-এ বাংলাদেশের ইনফ্লেশন রেট ছিল 11.38%, যা ধীরে ধীরে বেড়েই চলেছে। আর 2025-এ বাংলাদেশে ব্যাংকের ইন্টারেস্ট রেট মাত্র 4%, কোথায় 11 কোথায় 4। তাই বর্তমানে ব্যাংকে টাকা রেখে তা অ্যাসেট ভাবার মতো বোকামি আর দ্বিতীয়টা নেই। এই লাইবিলিটিসগুলোর কারণেই বর্তমানে তোর এমন করুণ অবস্থা। এর জন্যই আমি আমার টাকার খুব সামান্য পরিমাণ একটা অংশ ব্যাংকে রাখি, আর সমস্তটা দিয়ে এই 4টি অ্যাসেটে লাগাই, যেখান থেকে প্রতি মাসে খুব ভালো পরিমাণে আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে, যা আমার চাকরির বেতনের থেকেও অনেক বেশি। এটা শুনে রাব্বি কৌতূহল চোখে বলে, 4টি অ্যাসেট? কোন কোন 4টি অ্যাসেট? সাব্বির বলে, সবথেকে বড় অ্যাসেট যা থেকে আমি প্রতি মাসে আমার স্যালারি থেকেও বেশি টাকা পাই তা হলো অ্যাসেট নাম্বার 1, রিয়েল এস্টেট রেন্টিং। দেখ, চাকরি পাওয়ার কিছুদিনের মাঝেই বাকি এমপ্লয়ীদের ছাঁটাই করার অবস্থা দেখে আমি বুঝে যাই আমার জবেরও গ্যারান্টি নেই। তাই নতুন একটি আর্নিং সোর্স ক্রিয়েট করার জন্য আমি রিয়েল এস্টেটের দিকে নজর দেই, কারণ এটা এমন একটি সোর্স যা থেকে বিনা পরিশ্রমে নিশ্চিতভাবে প্রতি মাসে ধারাবাহিকভাবে টাকা আসতে থাকে। আর এখানে কেবল একটি নয় বরং 2টি ইনকাম সোর্স রয়েছে। প্রথম, পাওয়ার অফ কম্পাউন্ড, যা সময়ের সাথে সাথে জমির দামকে বাড়িয়ে নেবে, আর দ্বিতীয়, পাওয়ার অফ রেন্টিং, যা প্রতি মাসে রেন্টিং ইনকাম জেনারেট করে দেবে। তো আমি আর আমার এক বন্ধু প্রচুর খোঁজ খবর নিয়ে এমন একটি প্রপার্টি খুঁজে বের করি যার প্রাইস ওই সময় ছিল 50 লাখ, কিন্তু আমাদের দুজনের কাছে এত টাকা ক্যাশ ছিল না, তাই 25 লাখ আমরা দেই আর বাকি 25 লাখ লোন নেই। এরপর আমরা ওই প্রপার্টিটি ভাড়া দিয়ে দেই। আজ সেই প্রপার্টি থেকে আমাদের মাসে 60,000 টাকা রেন্ট আসে, যা দিয়ে প্রথম দিকে আমরা লোন পরিশোধ করতে শুরু করি। আর এখন লোন পরিশোধ হয়ে গেছে, তাই রেন্টিং এর টাকা আমরা ইকুয়ালি ডিভাইড করে নেই। এটা শুনে রাব্বি বলে, তাহলে সবাই যে বলে লোন নেওয়া খারাপ? সাব্বির বলে, দেখ, সাধারণত মানুষ লোন নেয় গাড়ি, নিজের থাকার জন্য বাড়ি, কিংবা দামি কোনো ফোন, ল্যাপটপ ইত্যাদি কেনার জন্য। সেখানে আমরা 25 লাখ টাকার লোন নিয়েছিলাম অ্যাসেট বানানোর জন্য।
তো এর জন্য আমাদের 30,000 টাকার ইএমআই দিতে হতো, আর ওই প্রপার্টি থেকে আমরা প্রথম দিকে 30,000 টাকায় রেন্ট পেতাম। ধীরে ধীরে সময় এগোতে থাকে, মান্থলি রেন্ট আমরা বাড়িয়ে দেই। এখন সেখান থেকে 3 বছর পর 60,000 টাকার রেন্ট আসে এবং ব্যাংকের লোনও পরিশোধ হয়ে গেছে। তাই বর্তমানে প্রপার্টিও আমাদের, আর প্রপার্টি থেকে পাওয়া রেন্টও আমাদের। আর জানিস এই 50 লাখ টাকার প্রপার্টির দাম এখন কত কোটি ছাড়িয়ে গেছে? সেখানে আমিও যদি তোর মতো রিয়েল এস্টেটে না লাগিয়ে 10 লাখ টাকা ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে রেখে দিতাম, তাহলে আজ ওই 10 লাখ টাকার ভ্যালু মাত্র 11 লাখ হতো। রাব্বি বলে, রিয়েল এস্টেটের বিষয়ে আমি শুনেছি, আজ বুঝলাম কিভাবে খেলতে হয়। তুমি সঠিক সময় একদম সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলে বলেই আজ তুমি সফল। সাব্বির বলে, দেখ আমি তোর থেকে 3 বছরের বড়, আমার বয়স এখন 27, সামনে বছর আমি বিয়েও করতে যাচ্ছি। আর আমি আজ এমন পজিশনে আসতে পেরেছি কারণ আমি আগে থেকেই জানতাম অ্যাসেটস ব্যতীত কখনোই প্রকৃত ধনী হওয়া সম্ভব নয়। এরপর দ্বিতীয় যে অ্যাসেটটিতে আমি টাকা ইনভেস্ট করেছি সেটা হলো অ্যাসেট নাম্বার 2, লিমিটেড এডিশন গোল্ড ওয়াচ, যা কিনতে আমার 5 লাখ টাকা খরচ হয়েছিল। রাব্বি শুনে বলে, লিমিটেড এডিশন ওয়াচ, এটা আবার অ্যাসেট কিভাবে? এবার তুমি টাকা নষ্ট করেছো ভাই, শো অফ করার চক্করে। আমার ঘড়িটা দেখো, মাত্র 2000 টাকা, সময়ও ঠিকঠাক দেয়, আবার 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টিও রয়েছে। সাব্বির বলে, চুপ কর ভাই, হাসাস না। 3 ইডিয়টস মুভিটা আমিও দেখেছি। মহাকাশে দামি কলমের পরিবর্তে রুল নিয়ে গেলেও চলতো, কিন্তু অ্যাসেট বিল্ড করার ক্ষেত্রে নয়। দেখ ভাই, এই ঘড়ি নেওয়ার পারপাস শো অফ করা নয়, বরং আমার উদ্দেশ্য এই ঘড়ি থেকে প্রফিট জেনারেট করা। দেখ, এই ঘড়িটি গোল্ড দিয়ে তৈরি। অ্যাকর্ডিং টু ডেইলি স্টার, 2024 সালে বাংলাদেশের গোল্ডের দাম ইনক্রিজ হয়েছে 24.53%, যেখানে 2024-এ ইনফ্লেশন রেট ছিল 11.38%। তাহলে সহজেই বুঝতে পারছিস, গোল্ড শুধু ইনফ্লেশনকে বিট করেনি, বরং দ্বিগুণ গতিতে নিজের ভ্যালুকে ইনক্রিজ করেছে। তাই এই 5 লাখের ঘড়ি যদি আমি আগামী 5 বছর নিজের কাছে রাখি, আর এর ইনক্রিজ রেট যদি 24%ই থাকে, তবে ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর অনুযায়ী 5 লাখের ভ্যালু 5 বছর পর কম্পাউন্ড হয়ে 14,65,813 টাকা হবে। এছাড়াও এটা একটা লিমিটেড এডিশন ওয়াচ, যা অনেক রেয়ারলি লোকেদের কাছে পাওয়া যায়। তাই এই ঘড়ির অ্যান্টিক ভ্যালুও তো রয়েছেই, যা এই ঘড়ির দামকে আরও বাড়িয়ে দেবে। 1960 সালের একটি ঘটনা শোন। পল নিউম্যান নামের এক কার রেসারকে তার ওয়াইফ $300 দিয়ে একটি লিমিটেড এডিশন ঘড়ি গিফট করেছিলেন এবং তাতে লিখেছিলেন ড্রাইভ কেয়ারফুলি। এরপর রোলেক্স পল নিউম্যান এডিশনের নামে ঘড়ি বানাতে শুরু করে। জানিস এই ঘড়ি ওই বছর মানে 2017-তে কত টাকায় সোল্ড আউট হয়েছে? রাব্বি বলে, কত আর হবে, $300 থেকে $5-6 লাখ। সাব্বির বলে, না, $17.8 মিলিয়ন। তো এটাই হলো অ্যান্টিক ভ্যালু। তাই বলতে পারিস রিয়েল এস্টেটের পর এটাই আমার সব থেকে বড় অ্যাসেট। শুনে রাব্বি পুরো অবাক হয়ে বলে, পরের দুটো অ্যাসেট কি? তো এরপর তৃতীয় যে অ্যাসেটটির পেছনে আমি টাকা ইনভেস্ট করেছি সেটা হলো অ্যাসেট আইডিয়া নাম্বার 3, আদার পিপলস টাইম। বেশ কিছু বছর আগে আমি ওয়ারেন বাফেট সম্পর্কে একটি বইতে পড়েছিলাম। ছোটবেলায় ওয়ারেন বাফেট সেলুনে তার চুল কাটাতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখে শপে অনেক ভিড় লেগে রয়েছে, কিন্তু মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে তার সিরিয়ালের জন্য অপেক্ষা করছে। ওয়ারেনও সেখানে বসে অপেক্ষা করছিল। এমন সময় সে খেয়াল করে লাইনে থাকা লোকেরা অনেক বিরক্ত হয়ে আছে, কারণ ঘন্টা ধরে এভাবে অপেক্ষা করতে কার ভালো লাগে। তো হঠাৎই ওয়ারেনের মাথায় চমৎকার একটি বিজনেস আইডিয়া খেলে যায়। সে দ্রুত তার বন্ধু ড্যানলির কাছে যায়, ড্যানলিকে বোঝায় আমার কাছে একটি বিজনেস আইডিয়া আছে, আর আমার বিশ্বাস এটা অবশ্যই কাজে দেবে। আমি চাইছি তুমি এই বিজনেসে আমার পার্টনার হও। ড্যানলি বলে, আইডিয়াটা কি? ওয়ারেন বলে, দেখো, আমার বাড়ির পাশে যে বারবার শপটা রয়েছে সেখানে আমি প্রায়ই খেয়াল করি অনেক লোকের ভিড় লেগে থাকে। লোকেরা ঘন্টা ধরে নিজের সিরিয়ালের জন্য বিরক্ত হয়ে অপেক্ষা করে। তাই যদি আমরা সেখানে পিনবল গেমিং মেশিন সেট করে দেই, তাহলে যেই লোকেরা সেখানে বোর হচ্ছে তারা পিনবল গেম খেলে তাদের টাইম পাস করতে পারবে, বাকিরাও তা দেখে টাইম পাস করতে পারবে। এতে কাস্টমার খুশি থাকবে আর আমাদের ইনকামও হবে। এখানে বলে রাখি, ওই সময়ে টেলিফোনের ব্যবহার ছিল, ফোনের ব্যবহার নয়। তাই বোর হলেই ফোন বের করে রিলস দেখার ব্যবস্থা তখন ছিল না। দুজন মিলে বারবারের সাথে কথা বলে তাকে বোঝায়, এতে কাস্টমার বাড়বে, কাস্টমার বিরক্ত হবে না, এবং অন্য বারবার শপের থেকে তার শপটা ইউনিক হবে, আর লাভের টাকা 50-50 তারা ভাগ করে নেবে। বারবার রাজি হয়, এবং এভাবেই ওয়ারেন বাফেট আরেকটি সফল বিজনেসের যাত্রা শুরু করে। সাব্বির বলে, এই গল্পটি পড়ার পর আমার মাথায়ও একটা চমৎকার আইডিয়া খেলে যায়। মামুন নামে আমার এক প্রতিবেশী, যে মূলত একজন বারবার ছিল, কিন্তু মূলধন না থাকায় দোকান খুলতে এবং প্রয়োজনীয় সরঞ্জাম অ্যারেঞ্জ করতে হিমশিম খাচ্ছিল। আমি তাকে বলি, টাকা আমার, পরিশ্রম তোমার, ভাগ হবে 50-50। সে এই শর্তে রাজি হয়ে যায়। এখন তুই তো জানিস বারবার শপে যা আর্ন হয় তার মোটামুটি সবটাই প্রফিট। খরচ বলতে কেবল কারেন্ট বিল, 2000 টাকা রুম ভাড়া আর কিছু টাকার ইকুইপমেন্ট। তো
তো বর্তমানে মানুষ এই সব থেকে প্রতিদিন মিনিমাম 2-3 হাজার টাকা ইনকাম করে, তাই মাসে মিনিমাম আমার হাতে 30,000 টাকা আসে। 10,000 টাকার সমস্ত খরচ মিটিয়ে আমার কাছে 20,000 টাকার প্রফিট থাকে। এখন আমি এভাবে আদার্স পিপলের টাইম নিয়ে আরো নতুন কিছু বারবার সব শুরু করতে চাইছি। শুনে রাব্বি বলে, অসাধারণ ভাই, তুমি কত অ্যাডভান্স, আর এইসব নলেজ পাও কোথা থেকে? সাব্বির সামান্য হেসে বলে, আমার অ্যাসেট আইডিয়া নাম্বার 4 হলো এই নলেজ। তুই নিশ্চয়ই শুনেছিস, বলা হয় পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের থেকে তাদের সমস্ত টাকা নিয়ে যদি সবার মাঝে সমানভাবে ভাগও করে দেওয়া হয়, তবে কিছু বছরের মাঝেই আবারও ওই সমস্ত টাকা ওই ধনী ব্যক্তিদের কাছেই চলে যাবে। এটা হবার কারণ আমাদের কাছে আছে সলিড নলেজ এবং এক্সপিরিয়েন্স, যা তারা তাদের জীবনে বারবার ভুল করতে করতে শিখেছে। নলেজ এবং এক্সপিরিয়েন্স এমন দুটি মূল্যবান জিনিস যা ব্যতীত পৃথিবীর কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। আর এর জন্য তোকে আপডেট থাকতে হবে, বিভিন্ন বই পড়তে হবে এবং ছোট ছোট ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আর এভাবে তুইও নলেজ এবং এক্সপিরিয়েন্স অর্জন করতে সক্ষম হবি। কিন্তু সমস্যা হলো, আমাদের বেশিরভাগ মানুষ নলেজকে কোনো গুরুত্ব দেয় না। তারা বিশ্বাসই করে না আমরা এই নলেজের সাহায্যে টাকা ইনকাম করতে পারি। কিন্তু থ্যাঙ্কফুলি আমাদের মাঝে কিছু মানুষ এমন রয়েছে যারা আজকাল শুধু নলেজের কারণে কোটি কোটি টাকা ইনকাম করছে। তুই নিশ্চয়ই ইউটিউব, ইনস্টাগ্রামে এমন ধরনের অ্যাড দেখেছিস যেখানে কেউ কোর্সের থ্রু ড্রপ শিপিং শেখাচ্ছে, কেউ স্টক মার্কেট শেখাচ্ছে, কেউ ই কমার্স শেখাচ্ছে, কেউ ব্লগিং শেখাচ্ছে, কেউ ভিডিও এডিটিং শেখাচ্ছে, কেউ ইংরেজিতে কথা বলা শেখাচ্ছে, কেউ বিজনেস কিভাবে করতে হয় তা শেখাচ্ছে। কারণ কোর্স তৈরিতে পরিশ্রম হয় একবার, আর আর্নিং আসে লাইফ টাইম। এক্সাম্পল স্বরূপ অঙ্কুর ওয়ারিকেই দেখ, ফাইন্যান্স এবং শেয়ার মার্কেটের ওপর কোর্স বিক্রি করে রিসেন্টলি সে কিছু মাসের মাঝেই 50 কোটি প্লাস আর্নিং জেনারেট করেছেন। তো এটাই হলো নলেজের পাওয়ার। এসব শুনে রাব্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভাই অনেক হয়েছে, এবার থেকে আমি তোমার পথই অনুসরণ করব। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিও পেতে SSS মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।